গভর্নমেন্ট থেকে প্ল্যান করা হয় যে আমি বৃক্ষরোপণ করবো। আপনি বৃক্ষরোপণের খুব উৎসবমুখর পরিবেশে গাছ লাগানো হয়, যে গাছ লাগাইছে সেও জানে না কি গাছ লাগাইছে, এবং এটা পরের দিন থেকে আর খুব খোঁজ নেয় না। সেটা ছবি তুলছে, ফেসবুকে দিচ্ছে, শেষ, এখানে দায়িত্ব শেষ। ফেনীতে কি হয়েছে, ফেনীতে টোটাল কমিউনিটির একটা স্ট্রাকচারটা ভেঙে গেছে। বিপরীতে এখন এটাকে যেন আপনি এখানে এটা এই যে ক্ষতিটা হইলো, এই ক্ষতিটা এখন আপনি চেক দিতে চান, এটা আবার মানে এটাকে রিকভার করতে চান, আপনাকে বাজেট দেওয়া হইলো। কারণ আপনাকে যখন বলা হবে যে ভিকটিম 50 জনের লিস্ট করেন, আপনি বেছে বেছে লিস্ট করেন যে 50 জন সম্পদশালী আপনার ক্লোজ মানুষ, আপনি ভিকটিম দেখে কিন্তু চুজ করেন না। সুপিরিয়র অথরিটি থেকে একদম লোয়ার ক্লাস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যখন দুর্নীতি ঢেকে যায়, তখন আপনার প্ল্যান গুলো এখানে কাজ করে না। ইন্টারন্যাশনাল সোর্স থেকে যে ফান্ড গুলো আসে, সেই ফান্ড আমার হাত থেকে না, সে না দিলে আমি তার কাছে জোর করে আনতে পারি না। হয়তো কপে গিয়ে 28টা কপ হয়ে গেল, কপে গিয়ে হয়তো আমি একটু প্রতিবাদ করি বা একটু বক্তব্য দিয়ে চলে আসি, এর বেশি কিছু আমি করতে পারি না। ছাত্র শিবির কি করে, ক্লাইমেট চেঞ্জকে একটা চ্যালেঞ্জ হিসেবে মাথায় রেখে শিবির তার ক্যাডার সিস্টেমের মধ্যে যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে প্রাইমারিলি ক্লাইমেটকে কেন্দ্র করে কিছু সিলেবাসের কিছু বই এবং আলোচনা সিলেবাসভুক্ত করেছে, যাতে করে এখানকার ম্যান পাওয়াররা এটা নিয়ে সচেতন হতে পারে। সবচেয়ে বড় যে কাজটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে, আমরা মনে করছি ডিসঅনেস্টি, দুর্নীতি ওদের মেইন কারণ এগুলো অ্যাড্রেস করতে না পারা। তা আমি একটা জিনিস শিবির করতে পারি, শিবিরের একটা ম্যান পাওয়ার, সে অন্তত এই জায়গায় ডিসঅনেস্ট হবে না। আরেকটা কাজ করে শিবির এখন পর্যন্ত করে আসছে, সেটা হচ্ছে ডিউরিং ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টার পিরিয়ডে শিবির চেষ্টা করে এটা প্রোঅ্যাক্টিভলি রেসপন্স করা এবং অনেস্টলি রেসপন্স করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত আলোচক বৃন্দ এবং সামনে উপস্থিত আমার শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য শ্রোতৃমণ্ডলী, সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে আয়োজনে মূলত জলবায়ু বিষয়ে দুই রকমের আলোচনা হতে পারে। একটা হচ্ছে ইনডেপথ, যেটা আমরা এক্সপার্টদের কাছ থেকে আশা করি, আর এর বাইরে আমি পার্সোনালি সার্ফেস লেভেলের কিছু আলাপ করবো। এটা খুব বেশি ইনডেপথ হবে না, কিন্তু একাডেমিক হবে না। তো আমার অবজারভেশনের জায়গা থেকে একদম বেসিক ব্যাপারগুলো বলার চেষ্টা করবো আর কি। সাধারণত আমরা আলোচনা করতে গেলে কিছু বিষয় রুট কজ গুলা কি ডিসকাস করি, তারপর এটার ইম্প্যাক্ট কি এটা ডিসকাস করি, আবার এটাকে আমি কিভাবে অ্যাড্রেস করি সেটা ডিসকাস করি। কিন্তু ইন্টারেস্টিং হইলো বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যাড্রেসিং পলিসিগুলো আমরা ডিসকাস করি, সেগুলো অলমোস্ট বড় এক সংখ্যক পলিসি বাংলাদেশের রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ক্যাপাসিটিতে যায় না সেটা অ্যাড্রেস করার মতো। আমি যেহেতু ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা গ্লোবাল ইস্যু এবং গ্লোবালি অ্যাড্রেস করতে হয়, বাংলাদেশের ছোট্ট পরিসর থেকে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার মতো সেই ক্যাপাসিটি বাংলাদেশের নেই রাষ্ট্র হিসেবে। তো সেটাকে বিবেচনা করে আমি একেবারে ইনডেপথ আলাপে যাব না। যেমন ধরেন আমরা যেটা আলোচনা করি সাধারণত, সেটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা পৃথিবীব্যাপী যে পরিমাণ জ্বালানি ব্যবহার হয় বা হচ্ছে প্রোডাকশন হাউস গুলোর আলাপ আলোচনা হয়, এগুলোর প্রভাবে কিভাবে তাপমাত্রা বাড়ছে সেটা আলোচনা হয়। কিন্তু আপনি এখান থেকে যতই ডিসকাস করেন, যতই সেমিনার করেন, যতই প্রতিবাদ মিছিল করেন, আপনার পক্ষে এটা পসিবল না যে ইউরোপিয়ান এলাকায় আপনি প্রোডাকশন রেঞ্জটা কমাই দিবেন। আপনার পক্ষে এটা পসিবল না ইউএসএ যা চাচ্ছে যা আপনি ঠেকাই দিবেন, এটা পসিবল না। 2015 সালে যখন প্যারিস চুক্তি হয়, 17 সালে এসে ট্রাম্প এখান থেকে ব্যাক করে, বলে যে একটা বোগাস জিনিস, আমি কোনো হেল্প করবো না, সরে আসে। আমি আপনি কিন্তু কিছু করতে পারি নাই। পরবর্তীতে বাইডেন আসার পর আবার হয়তো এঙ্গেজ হয়, কারণ আবার ট্রাম্প আসছে, যথেষ্ট সম্ভাবনা আছে সে আবারও ব্যাক করবে, আমার আপনার কিছু করার নেই। তবে হ্যাঁ, তো যেখানে যেখানে আমার করণীয় আছে সেসব সলিউশন আমি বারবার এমন করণীয় আলাপ করে আমি সময় নষ্ট করতে চাই না যেগুলো আমার পক্ষে আপাতত শর্ট টাইমে পসিবল না। আর লং টার্মের গুলো অবশ্যই এক্সপার্টদের কাছ থেকে সাজেশন শুনবো। শর্ট টাইমের ব্যাপারগুলো আলাপ করার চেষ্টা করবো। প্রথমত, সাধারণত এখানে কিছু ইন্টারনাল কিছু বিষয় আছে যেগুলো ডিসকাস করা দরকার, ইন্টারনালি আমরা সলভ করতে পারতাম, আর কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেগুলো এক্সটার্নালি ডিল করা দরকার। যেমন ধরেন ফান্ড, ক্লাইমেট ফাইন্যান্সে আমাদের বলা হলো যে হচ্ছে 1 লক্ষ টাকা তাল গাছ লাগাবেন বা 1 লক্ষ তাল গাছ লাগাবেন, কিন্তু আমার দেশের নাগরিক এমন চুরবাট পান, সে 10,000 লাগাই হচ্ছে বলে যে আমি 1 লাখ লাগাইছি। অথবা কোনো একটা অথরিটিকে কাজ দেওয়া হইলো যে আপনার কাজ হইলো এই বাঁধটা এই পরিমাণ বাজেটে এই রেঞ্জে তৈরি করা। এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে ইঞ্জিনিয়ার এটা ব্যবস্থাপনায় ছিল, যারা কর্মী ছিল, প্রত্যেকের যার যার লেভেলে দুর্নীতিবাজ। কারণ আপনি যতই ফান্ড দেন না কেন, এটা মানে সমাধান হওয়ার কথা না। এর বাইরে এটা হচ্ছে ফান্ড যেটুকু আছে সেটুকু বাস্তবায়নের কথা বলছি। এখানে আপনি যতই অ্যাকাউন্টেবিলিটির কথা বলেন, যতই আপনি ইয়ে করছেন, কিন্তু একদম সুপিরিয়র অথরিটি থেকে একদম লোয়ার ক্লাস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যখন দুর্নীতি ঢেকে যায়, তখন আপনার প্ল্যান গুলো এখানে কাজ করে না ইন্টারনালি। তারপরে এর বাইরে মনে করেন ফান্ডের কথা বলি। সাধারণত ফান্ডে আমাদের যেটা
স্বাভাবিক হয় যে পলিসি হচ্ছে অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন দুইটাতে 50-50 বাজেট থাকতে হয়। কিন্তু আমাদের ক্লাইমেট ফাইন্যান্সে যেগুলো আমরা পাই না, সাধারণত দেখবেন অ্যাডাপ্টেশনে দেয় 20% সর্বোচ্চ, আর বাকিগুলো হচ্ছে মিটিগেশনে পাই। কেন জানেন? আপনি মিটিগেশনে যখন সোলার কিনতে যাবেন, আপনি ওই সেম সোর্স থেকে কিনবেন, আপনার টাকা দিচ্ছে, আপনি আবার কিনবেন তার কাছ থেকে, তার একটা লাভ আছে। কিন্তু যেখানে আপনার যেখানে আপনার ফান্ডিং বেশি হওয়ার কথা, সেখানে আপনি অনেস্ট ফান্ডিং পাচ্ছেন না। এর বাইরেও যেখানে টোটাল বিশ্বব্যাপী এ ধরনের ক্লাইমেট চেঞ্জের রুট ফ্যাক্টর গুলো তারাই দায়ী, আর আমরা ভিকটিম। সেক্ষেত্রে ফান্ডিং হওয়া দরকার ছিল উইদাউট ইন্টারেস্ট বা লোন ছাড়া, সরাসরি গ্র্যান্ট হওয়া দরকার ছিল। সেখানে গ্র্যান্টের পরিমাণ দিনে দিনে কমে যায় আর লোনের পরিমাণ দিনে দিনে বাড়তে থাকে, আর যে লোনটা পাচ্ছেন সেটাও আপনি খরচ করছেন অন্যভাবে। তো এখানে যেটা মেন ফোকাস আছে, যেমন সবুজায়ন, গভর্নমেন্ট থেকে প্ল্যান করা হয় যে আমি বৃক্ষরোপণ করবো। আর বৃক্ষরোপণের খুব উৎসবমুখর পরিবেশে গাছ লাগানো হয়, যে গাছ লাগাইছে সেও জানে না কি গাছ লাগাইছে, এবং এর পরের দিন থেকে আর খুব খোঁজ নেয় না। সেটা ছবি তুলছে, ফেসবুকে দিচ্ছে, শেষ, এখানে দায়িত্ব শেষ। অর্থাৎ টোটাল প্রকল্পটা এখানে দুর্নীতিতে ভরপুর, পরিকল্পনার বাইরে আর কি। এগুলো ইন্টারনাল ব্যাপার। আর বাইরে ধরেন এক্সটার্নাল, ইন্টারনাল আরেকটা উদাহরণ দিই। ধরেন সিলেটে বন্যা হয় কেন? আমার পরিকল্পনায় তৈরি করা বাঁধ, আমার পরিকল্পনায় তৈরি করা রাস্তা, আমার পরিকল্পনা তৈরি করা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন কিছু অপরিকল্পিত হওয়ার কারণে সিলেটে বন্যা হইতেছে। এর বাইরে দেখেন এক্সটার্নাল ফ্যাক্টর, ফেনীতে বন্যা হয়েছে কেন? ইন্ডিয়ার কারণে। আপনি উত্তর অঞ্চলে, এই যেসব অঞ্চলে প্রচুর খরা প্রবণ এলাকা, কেন? কারণ হচ্ছে তাও বাদের কারণে। এক্সটার্নাল ফ্যাক্টরটা আপনি ডিল করতে চান না, এখানে আপনি পলিটিক্যালি নমনীয় থাকেন। যে কারণে আমার কাছে মনে হয় আমাদের আলোচনা হওয়া দরকার অনেক বড় বড় পলিসি, যেগুলো আমি ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউএসএ কে ডিল করতে আমার শর্ট টাইমে আমি পারি না, এখানে অন্য ফ্যাক্টর। কিন্তু তার চাইতে বেশি জরুরি হলো আমার দেশের মধ্যে ইন্টারনাল এবং আশপাশের ইস্যুকে মাথায় রেখে এক্সটার্নাল যে ফ্যাক্টর গুলো আমাদের ডিল করতে পারা দরকার, এগুলো মাথায় রাখতে হবে। দেখেন, এই খরা প্রবণ এলাকায় একটা ইউনিয়নে মনে করেন হচ্ছে আপনার ইন্ডিয়ার বাদের কারণে প্রচুর খরা, এখানে রেগুলার খরা হয়। কারণ ওই মানুষগুলো কি খাবে? কোনো মাটিতে তার ফসল হয় না, সে যে রান্না করবে কাঠ দিয়ে তাকে রান্না করতে হবে। কাঠ কোথেকে আসবে? গাছ থেকে আসবে, গাছেই হয় না। পুরো এলাকা যখন খরা প্রবণ হয়, তাকে এলাকা ছাড়তে হয়। অথবা কখনো হয় আমি তো এলাকা ছেড়ে থাকতে পারবো না, আমার এখানে থাকা লাগবে। এখন পোলারে বলে যে হচ্ছে তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি এখান থেকে এটা আনবা, তুমি ওই এলাকায় যাবা, কাঠ আনবা, তুমি ওখানে ফসল করবা, দূরে গিয়ে কাজ করবা, তখন তার পড়াশোনা শেষ। শুধু ফ্যামিলির জীবিকা নির্বাহের জন্য শুরু থেকে ওই ফ্যামিলি গুলো দেখবেন প্রাইমারি শিক্ষা ওরা ঠিক মতো পাচ্ছে না। অর্থাৎ এই যে বন্যা, ফেনীতে কি হয়েছে? ফেনীতে টোটাল কমিউনিটির একটা স্ট্রাকচারটা ভেঙে গেছে। বিপরীতে এখন এটাকে যখন আপনি এখানে এটা এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটা এখন আপনি চেক দিতে চান, এটা আবার এটাকে রিকভার করতে চান, আপনাকে বাজেট দেওয়া হলো। আর আপনাকে যখন বলা হবে যে ভিকটিম 50 জনের লিস্ট করেন, আপনি বেছে বেছে লিস্ট করেন যে 50 জন সম্পদশালী, আপনার ক্লোজ মানুষ, আপনি ভিকটিম দেখে চুজ করেন না। অর্থাৎ এখানে প্রাইমারিলি যতটুকু না সমস্যা, তার সাথে আমরা নিজেরাই বড় সমস্যা, আমরা নিজেরাই সমাধানের জন্য পারফেক্টলি এখানে অ্যাড্রেস করি না আর কি। তো সেদিন থেকে আমরা আমি পার্সোনালি যেটা মনে করি আর কি, লং টাইমের পাশাপাশি শর্ট টাইমে কিছু বিষয় আমাদের থেকে সিরিয়াসলি ফোকাস থাকা দরকার। নাম্বার 1 হচ্ছে একদম ফার্স্ট সেটা হচ্ছে প্রত্যেকটা কাজে আমার অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করার চেষ্টা করা। গভর্নমেন্টের উচিত হলো আমি যেটুকু কাজ করবো সেটা ট্রান্সপারেন্সি থাকে এবং অ্যাকাউন্টেবিলিটি থাকে। না থাকলে যদি বাজেট আসলে সেটা কাজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল সোর্স থেকে যে ফান্ড গুলো আসে, সেই ফান্ড আমার হাত থেকে না, সে না দিলে আমি তার কাছে জোর করে আনতে পারি না। হয়তো কপে গিয়ে 28টা কপ হয়ে গেল, কপে গিয়ে হয়তো আমি একটু প্রতিবাদ করি বা একটু বক্তব্য দিয়ে চলে আসি, আর বেশি কিছু আমি করতে পারি না। কিন্তু এটা তো করতে পারি, আমার নিজস্ব সোর্সও থাকে। যেমন ফেনীর বন্যা পরবর্তী ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশের নিজস্ব সোর্স তো সবচেয়ে হেল্প করছে। কিন্তু আমার নিজস্ব ফান্ডে যদি নিজস্ব একটা ফান্ডের সুযোগ থাকতো, সেটা যদি আমি অনেস্টলি এটা ডিল করতে পারতাম, তাহলে হয়তো আমাদের বেশিরভাগ প্রবলেম আমরা সলভ করতে পারতাম। তো এই জায়গায় এই জিনিসটা আমরা নিজেরা রেসপন্সিবল পার্সনরা ডিসঅনেস্ট, যে কারণে আমার টোটাল প্রজেক্ট গুলো ফেল করে আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয় যে শুধু এইরকম সেমিনারের মধ্যে দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করার পাশাপাশি অ্যাওয়ারনেস তৈরি না করে অ্যাওয়ারনেস তৈরি করার পাশাপাশি মানুষগুলো কিভাবে হলে অনেস্ট হয়, মানুষ কিভাবে হলে সে অ্যাকাউন্টেবিলিটির আওতাভুক্ত আসে, দায়িত্বশীল ব্যক্তিবর্গরা চুরিবাটপাড়ি করবে না, তার কাজটা অনেস্টলি সেটুকু সে ওন করতে পারবে, সে রিয়েল ভিকটিমটাকে বের করে তাকে ফ্যাসিলিটেট করবে, তার মতো করে সে এখানে স্বজনপ্রীতির আশ্রয় নেবে না, সে এখানে লুকোচুরি করবে না, এইটুকু অ্যাসিওর করতে পারলে আমার মনে হয় একটা বড় কাজ বাংলাদেশের পক্ষে হয়। এর বাইরে আন্তর্জাতিকভাবে আমাদের টোটাল ক্লাইমেট ইস্যুতে বড় বড় যে ধাক্কাগুলো হয়, যেমন মনে করেন সাইক্লোনের ইন্টেন্সিটি এবং সাইক্লোনের ফ্রিকোয়েন্সি যেভাবে বাড়ছে, এখানে আপনি কি করতে পারেন? মেজর কিন্তু আপনি শর্ট টাইমে কিছু করতে পারেন না, কিন্তু আপনি তার পরবর্তীতে যে পরিমাণ স্টেপ গুলো নেন,
যে পরিমাণ অ্যাডাপটিভ মেজারমেন্ট গুলো, এগুলো তো আপনার লং টাইমে প্ল্যান নেওয়ার সুযোগ আছে। এখন প্রত্যেকবার বন্যা হয়, প্রত্যেকবার আমি শর্ট টার্ম প্ল্যান করে এটাকে ট্যাকেল দিই কোন রকম, পরের বার আবার বন্যা হয়, আবার ট্যাকেল দিই, আবার বন্যা হয়, আবার ট্যাকেল দিই, এবং সেখানে চুরি বাড়তে পারে, যে কারণে আমার নাগরিকদের এখানে উপকৃত হওয়ার সুযোগ নেই, সুযোগ পাচ্ছে না। আমার কাছে মনে হয় এদিক থেকে আমাদের প্রাইমারি করণীয় হইলো আমাদের ইন্টারনাল ফ্যাক্টরের পাশাপাশি ইন্টারনাল ফ্যাক্টর ডিল করবো, এর বাইরে এক্সটার্নাল ডিল করতে আমরা পারি না। এখানে অন্তত কোনটা কোনটা পসিবল এটাকে মার্ক করা, যে আমার পক্ষে অন্তত এটা পসিবল যে ভারতের এই বাদ থেকে আমি এই জিনিস আমি ডিল করবো, ফারাক্কা বাদ থাকবে না, ফেনীর এই পাশের বাদটা ডিল হবে, পানির যে ন্যায্য হিসেবে সেটা আমি পাবো, যেখানে যেটুকু পসিবল এটা শর্ট টাইমে ডিল করা, আর যেটা পসিবল এখন না সেটা লং টাইমে ধীরে ধীরে পুশ করতে পারা দরকার। ছাত্র শিবির কি করে? ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন, এখানে আমি গল্প বলে অনেক বড় বড় গল্প বলার জন্য বলছি না। ছাত্র সংগঠন হিসেবে তার একটাই টার্গেট, সেটা হলো ছাত্র সংঘ তার অধীনস্থ তার ম্যান পাওয়ার যে ছাত্ররা তারা যাতে দেশের জন্য রেডি হয়। সেদিক থেকে ক্লাইমেট চেঞ্জকে একটা চ্যালেঞ্জ হিসেবে মাথায় রেখে শিবির তার ক্যাডার সিস্টেমের মধ্যে যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে প্রাইমারিলি ক্লাইমেটকে কেন্দ্র করে কিছু সিলেবাসের কিছু বই এবং আলোচনা সিলেবাসভুক্ত করেছে, যাতে করে এখানকার ম্যান পাওয়াররা এটা নিয়ে সচেতন হতে পারে। এখানে যেহেতু সবাই স্টুডেন্ট যেখানে সে প্রিপেয়ার হওয়াটা আমাদের মেইন চ্যালেঞ্জ। এর পাশাপাশি সবচেয়ে বড় যে কাজটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে আমরা মনে করছি ডিসঅনেস্টি, দুর্নীতি এগুলো মেইন কারণ এগুলো অ্যাড্রেস করতে না পারা। তা আমি একটা জিনিস শুরু করতে পারি, শিবিরের একটা ম্যান পাওয়ার, সে অন্তত এই জায়গায় ডিসঅনেস্ট হবে না, সে ফাইন্যান্সের ইস্যু করতে সে ডিসঅনেস্ট হতে পারবে না, সে অনেস্ট এগুলো ডিল করবে, সে অন্তত এখানে চুরি বাটপারি করবে না। আর আরেকটা কাজ করে শিবির এখনো পর্যন্ত করে আসছে, সেটা হচ্ছে ডিউরিং ডিজাস্টার এবং পোস্ট ডিজাস্টার পিরিয়ডে আমাদের শিবির চেষ্টা করে এটা প্রোঅ্যাক্টিভলি রেসপন্স করা এবং অনেস্টলি রেসপন্স করা। এর আগেও চেষ্টা করছে, সামনেও চেষ্টা করবে। শিবির এই কয়েকটা জায়গায় শিবির তার কাজ করবে, পাশাপাশি এই জনবল যাতে ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে তার পরবর্তী করণীয়টি আগাইতে পারে, সে যেখানে সেখানে রুল করতে শিবির তার মতো করে ফেডারেল সিস্টেম এটাকে অ্যাকোমোডেট করে তার চেষ্টা চলমান রাখছে। তবে রাষ্ট্রীয়ভাবে যে কাজ সেটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের কাজ হইল তার জবাবদিহিতা নিশ্চিত করা, তার অ্যাডাপ্টেশন প্রক্রিয়াটা ঠিকঠাক মেনটেন করার পাশাপাশি ইন্টারন্যাশনাল যে ধরনের প্রবলেম গুলো সে ফেস করছে ধরে যাওয়া, অন্তত কোনটা সম্ভব সেটাকে সে অনুযায়ী ডিল করা, সবগুলো একসাথে মানে করার দাবি না করে আর কি। আমরা যতই আলাপ করি না কেন, দীর্ঘদিন ধরে আলাপ করছি আমরা এই ক্লাইমেট চেঞ্জ, এরপর আমি এখনো কিন্তু সেই লবণাক্ত এলাকায় মানুষটাকে আমরা এখনো মুক্তি দিতে পারি নাই। এখনো সাইক্লোন হলে তার এরিয়াটা ভরে যায়, ডুবে যায়, একটু পরে তার মাটি লবণাক্ত হয়, তার ফসল নষ্ট হয়। এখনো সেই উত্তরবঙ্গের দিকে একটা মানুষ সে দীর্ঘদিন ফসলই ছাড়া থাকতে হয়, এক পর্যায়ে অসংখ্য ফ্যামিলি তার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে, অন্য চলে যাওয়া লাগছে। গভর্নমেন্ট কিন্তু পারফেক্টলি ফাংশন করছে না, গভর্নমেন্ট পারফেক্টলি পারে নাই। এখন বর্তমান নতুন বাংলাদেশ পরবর্তী এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা আমরা লাভ করছি, আমরা আশা করব গভর্নমেন্ট প্রাইমারিলি এই জায়গায় প্রত্যেকটা মানুষকে অনেস্ট হতে বাধ্য করবে। কেউ যদি অনেস্ট আশ্রয় নেই তাকে সেখানে পানিশমেন্ট দেবে। একই সাথে গভর্নমেন্ট যেখানে যে উপযোগী ফান্ড দরকার, ফান্ড ম্যানেজমেন্টে এবং ডিস্ট্রিবিউশনে ব্যালেন্সড অ্যাপ্রোচ মেনটেন করবে বলে আমি বিশ্বাস করি, সেই প্রত্যাশা করি। এর সাথে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা ওই জায়গায় কমিটেড আমাদের জনবলকে, আমাদের জনশক্তিকে এর ব্যাপারে অ্যাওয়ার করা, অনেস্ট রাখা এবং করণীয় বাতলে দিয়ে তাকে রেডি করা আগামী দিনের জন্য। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের দেশকে যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি রেখেছেন ক্লাইমেট চেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মুখোমুখি এগুলো ফেস করবার জন্য আমাদের এদেশের নাগরিককে প্রস্তুতি নিয়ে আগামী দিন ফেস করার সে তৌফিক দিক, এবং এই জনগণকে, বঞ্চিত জনগণকে এই ধরনের ক্রাইসিস থেকে তাকে জনগণ যাতে মুক্ত থাকতে পারে এবং পারফেক্টলি অ্যাড্রেস করতে পারে, সেই দোয়া এবং শুভকামনাতে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।